হ্যালো এভরিওয়ান, নিয়মিত প্রোগ্রাম আমাদের সেকেন্ড টাইমারদের জন্য। সো আজকে আমরা আরো একজন সফল যোদ্ধাকে নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম, তোমাদের সামনে চলে আসলাম। সো আজকে আমাদের সাথে আছে মালিহা মাইশা ইমা। সে হচ্ছে যে আমাদের এবার জিএসটি সি ইউনিটে সে সফল হয়েছে। সে আমাদের একদম শুরু থেকেই আমাদের সেকেন্ড টাইমার হিসেবে ছিল, এবং তার যেই প্রতিকূলতা, তার যেই রাত জাগা, তার যেই পরিশ্রম, সো ওভারঅল টোটাল গল্পটা শুনবো। সো মালিহা, তোমাকে স্বাগত জানাচ্ছি। ভাইয়া, তুমি যদি একটু তোমার পরিচয়টা তোমার সবার জন্য একটু বলতা। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি মালিহা মাইশা ইমা। ওকে, হিসেবে ছিল এবং সো মালিহা হচ্ছে যে তোমার মাইক্রোফোনটা অন আছে কিনা এটা একটু এনশিওর করবা, ঠিক আছে? জি ভাইয়া, অন আছে। হ্যাঁ, ওকে। সো হ্যাঁ, তুমি একটু ভাইয়া তোমার পরিচয়টা একটু সবাইকে বলো, যে তোমার নাম বলো, তোমার স্কুল কলেজ এন্ড হচ্ছে যে তুমি সেকেন্ড টাইমে কিভাবে হচ্ছে যে সফলতাটা পেলা, একটু সংক্ষেপে যদি বলো আর কি স্টার্টিংটা, দেন আমি তোমাকে কোশ্চেন করব। তোমার পরিচয়টা একটু সবাইকে বলো। আমি আমার স্কুলের নাম ছিল খিলগাঁও গার্লস স্কুল অ্যান্ড কলেজ, আর কলেজে ছিলাম হচ্ছে নগেন্দ্র স্কুল অ্যান্ড কলেজ। ওকে, আমি জি হ্যাঁ বলো। সো আসলে তোমার এই যে তুমি তো ফার্স্ট টাইমার ছিলা সবার মতোই, এরপর ফার্স্ট টাইমের পরে আসলে এই যে তুমি যে সেকেন্ড টাইমার হয়ে গেলা, তোমার যে ওই সময়টাতে তোমার আসলে কি কি বাধা এসেছিল, বা তুমি কিভাবে নিজেকে ফার্স্ট টাইমে ফেল হওয়ার পরে কিভাবে সেকেন্ড টাইমের জন্য উজ্জীবিত হয়েছো, সো এইটা যদি একটু বলো। যে তোমার যারা জুনিয়ররা এবার অনেক কষ্ট করেছে, তোমার মতো পরিশ্রম করেছে, তারপর হচ্ছে যে ওরা এখন অনেকেই হতাশ, আমাকে অনেকেই ইনবক্স করছে, নক করছে, ঠিক আছে? সো তুমি যদি একটু ওদের জন্য কিছু বলো, যে কিভাবে এখন ওরা ঘুরে দাঁড়াবে, একটু যদি তোমার মুখ থেকে শুনতে চাচ্ছিলাম। আমি প্রথমে সেকেন্ড টাইম দেওয়ার কথা ভাবিনি কখনো। তো আম্মু আমাকে বলেছিল প্রথমে, তারপর আম্মু বলার পর আমি প্রথমে রাজি হইনি। এরপর হচ্ছে রাকিব ভাইয়া, যে আমাদের অ্যাকাউন্টিং টিচার যে ছিল, উনি হচ্ছে আম্মুর রিলেটিভ ছিল। তো উনি এসেছিল, আমার সাথে মিট করেছিল, তারপর আমাকে বুঝিয়েছিল, আই এডুকেশনের কথা বলেছে। এরপর আমি সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচে ভর্তি হই। আচ্ছা, সো তুমি যখন হ্যাঁ সেকেন্ড টাইমার হয়ে গেলাম, দ্যাট মিনস তুমি সব জায়গায় ধরো যে ফেইলিয়ার হলা, হ্যাঁ, এরপর তোমার কাছে আসলে ফিলিংসটা কেমন লাগছিল? যে তোমার কি এরকম কখনো মনে হয়েছে যে আসলে আমাকে দিয়ে হবে না, বা তোমার পাড়ার প্রতিবেশীরা বা তোমার ফ্রেন্ডরা বা তোমার ফ্যামিলি থেকে আসলে তোমার কতটুকু সাপোর্ট ছিল, বা তাদের কতটুকু তোমার এই জায়গায় অনুৎসাহ ছিল, যেটা আসলে সবাই ফেস করে? সো তুমি যদি একটু বলতে এটা। আমার ফ্যামিলি বলতে গেলে 100% সাপোর্ট ছিল। আমার ওকে, আম্মুই আমাকে সেকেন্ড টাইম দেওয়ার কথা বলে। নাইস, ভেরি অন্যান্য গুড। ক্ষেত্রে সবার ক্ষেত্রে দেখা যায় যে তার ফ্যামিলি সাপোর্ট করে না সেকেন্ড টাইম দেওয়ার ক্ষেত্রে, অনেক কথা শোনায়, কিন্তু আমার আম্মু নিজেই আমাকে হচ্ছে সেকেন্ড টাইম দিতে বলে। তো আচ্ছা আমি আচ্ছা, সাপোর্ট 100% পাই বলতে গেলে। ওকে, ইউ আর আর লাকি, ঠিক আছে? প্রথমবারের সবাই আসলে তুলনায় এরকম জি, হ্যাঁ সাপোর্ট আসলে পায় না, বাট তুমি একজন একদম বেস্ট মাদার পাইছো, যে তোমাকে ফুল টাইম সাপোর্ট দিছে, ঠিক আছে? জি, এছাড়া তোমার কি কখনো এরকম মনে হয়েছে যে ফার্স্ট টাইম যখন তুমি ফেইলার হয়েছিলা, তখন কি তোমার এরকম মনে হয়েছে যে না আমি আর সেকেন্ড টাইম দিব না, আমাকে দিয়ে হবে না, এরকম মনে হয়েছে কিনা? তোমার আম্মুর তো সাপোর্ট ছিল, বাট তোমার কাছে কিরকম ফিল হয়েছে একটু জি, বলো। আমি তো এজন্য দিতে চাইনি, সেজন্য আমি দিতে চাইনি, পরে আম্মুর কথায় আমি আর কি পরে রাজি হই। আচ্ছা আচ্ছা, সো এইটা তো হলো। তোমার বন্ধুরা কি কেউ কি তোমাকে মক করতো, যে কিরে অনেক তো পড়লি, দেখতাম অনেক পড়াশোনা করতে, কিন্তু আসলে ফাইনালি তোর তো তুই তো পাবলিকান হইতে পারলি না, এরকম কোনো সমস্যার সম্মুখীন হয়েছে কিনা? আমার আসলে ওরকম কোনো ফ্রেন্ডই ছিল না। আমার ক্লাস 8 পর্যন্ত অনেক ফ্রেন্ডই ছিল। এরপর হচ্ছে 9-এ গিয়ে আমি নতুন স্কুলে ভর্তি হই। তো এরপর থেকে আমার কোনো ফ্রেন্ডই ছিল না, আমি পুরো একাই ছিলাম।
আচ্ছা, সো এখন তো শুনলাম যে তুমি আসলে যখন সেকেন্ড টাইমার হয়ে গিয়েছিলে যে তুমি কি কি সমস্যার সম্মুখীন হয়েছিলে। এখন শুনবো যে তুমি এবার যে সফলতা পেয়েছো, তুমি কিন্তু এবার অনেক ভালো করেছো, তুমি 986তম হয়েছো আহ গুচ্ছতে, গুচ্ছ ইউনিভার্সিটি গুলোতে তুমি একদম টপ রেটেড ভার্সিটি গুলাই পাবা আশা করি। সো এখন এই বছর যে তুমি সফলতা পেয়েছো, এখানে আসলে তোমার কি ট্যাকটিক্স গুলা ছিল একটু যদি বলতা। প্রথমত তো ফ্যামিলি ফ্যামিলি সাপোর্ট ছিল। অনেকে তো ফ্যামিলি সাপোর্ট থাকে না, যার কারণে ডিপ্রেশনে ভুগে, এজন্য পড়াশোনাটাও ওরকম ভালোভাবে হয়ে ওঠে না। কিন্তু আমার যেহেতু ছিল, আমি ভালোভাবে পড়তে পারছি। প্লাস হচ্ছে আমার ফার্স্ট টাইমে যে ভুলগুলো করেছিলাম, সেকেন্ড টাইমে ওগুলো অ্যাভয়েড করেছি। আর আর শুধু আমি সেকেন্ড টাইমের দিকেই পুরোটা ফোকাস করেছি। আমি 7 কলেজে ভর্তি ছিলাম, কিন্তু আমি ওখানে পড়াশোনা করিনি, কলেজেও যাইনি। প্রথম দিকে কিছুদিন গিয়েছিলাম, কিন্তু পরে দেখলাম আমি যদি এভাবে যাই তাহলে আমি আর কি দুইটা মেনটেন করতে পারবো না। পরে আমি ওটা ছেড়ে দিয়েছি, মানে ইয়ার গ্যাপ দিয়েছি। এরপর হচ্ছে শুধু সেকেন্ড টাইমের দিকেই হচ্ছে ফোকাস করেছি। আর ওকে। হচ্ছে প্রথমবার যেমন আমি 4টা সাবজেক্ট, বাংলা, ইংলিশ, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট সবগুলোই আমি সমানভাবে পড়েছিলাম। কিন্তু পরে আর কি আহ, আমার মনে হয়েছে যে আমি যদি বাংলা আর ইংলিশটা একটু কম পড়ি, আর অ্যাকাউন্টিং ম্যানেজমেন্টটা যেহেতু বেশি মার্ক ওখানে, ওটা একটু বেশি পড়ি, তাহলে মেবি ভালো হবে। তো আমি ওভাবেই হচ্ছে অ্যাকাউন্টিং আর ম্যানেজমেন্টটা বেশি পড়েছিলাম। আর এজন্য আর কি ভালো হয়েছে এবার। আচ্ছা, দ্যাট মিনস হচ্ছে যে তুমি হচ্ছে যে মানে বিশেষায়নের দিকে গেছো, যে যেই জায়গাগুলোতে যেমন বিশেষ করে কমার্সের শিক্ষার্থী যারা গুচ্ছতে পরীক্ষা দেয়, ওদের তো হচ্ছে যে 70 মার্কসই থাকে হচ্ছে অ্যাকাউন্টিং ম্যানেজমেন্টে। তাহলে ওদের উচিত যে তোমার যে জায়গাগুলো দুর্বল একদম, তুমি বুঝতেই পারছো যে ফার্স্ট টাইম এক্সাম দিয়েছো, তোমার এক্সপিরিয়েন্স হয়ে গেছে যে কোন জায়গাগুলো আসলে এখন তোমার রিকভার করা সম্ভব না, তাই না? সো তুমি কি করেছো জি। যে অ্যাকাউন্টিং ম্যানেজমেন্টে হচ্ছে যে ফোকাস করে তোমার দুর্বল জায়গাগুলোকে একদম স্কিপ করে গেছো এবং অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট দিয়েই তুমি একটা ভালো রেজাল্ট করেছো, তাই তো? জি। আচ্ছা, খুবই ভালো। সো তুমি বলছো যে তুমি 7 কলেজে চান্স পেয়েছিলা বাট ওখানে কন্টিনিউ করো নাই। তাহলে তোমার এবার যারা জুনিয়র, যারা সেকেন্ড টাইম দিতে চায়, হ্যাঁ, ওরা যদি কোথাও ভর্তি হয়ে, হ্যাঁ, হচ্ছে যে তারা প্রিপারেশনটা নিতে চায়, বিকজ একজন ফার্স্ট টাইমারের যেরকম ধরো যে 3 থেকে 4 মাস, হ্যাঁ, হাইস্ট গেলে 5 মাস সময় থাকে, বাট একজন সেকেন্ডার হিসেবে, সেকেন্ড টাইমার হিসেবে তুমি হচ্ছে যে কি 9 থেকে 10 মাস সময় পাও, তাই না? যদি কেউ চায় যে কলেজের সাথে কন্টিনিউ করে প্রিপারেশন নিতে চায়, তাহলে কি সে এটা পারবে কিনা? তুমি তোমার এক্সপিরিয়েন্স থেকে তোমার কি মনে হয়, তোমার পরামর্শটা? কারণ ধরো আল্লাহ না করুক সে সেকেন্ড টাইম দিল, সে কলেজেও গেল না, বাট ধরো যদি না হয় তখন তো তার আরো সব আম সালা সব চলে যাবে। তো তোমার এই জায়গায় তোমার মতামতটা কি, যে আসলে কন্টিনিউ করার পাশাপাশি যদি প্রিপারেশন নেয় সে ভালো করতে পারবে কিনা, যেহেতু সময় বেশি পাবে সেকেন্ড টাইমাররা? সে যদি চাপ নিতে পারে তাহলে অবশ্যই পারবে। আমার কথা বলি, আমি হচ্ছে বেশি চাপ নিতে পারি না। আমি টানা, আমি বলতে গেলে সারাদিনে 3 থেকে 4 ঘন্টা এরকম করতাম, এর থেকে বেশি কখনোই করতে পারতাম না। তো এই 3-4 ঘন্টার মধ্যে তো কলেজের পড়া, তারপর সেকেন্ড টাইমের পড়া দুইটা কভার হয় না। এজন্য আর কি আমি কলেজটা বাদ দিয়ে দিয়েছি। এখন সে যদি কেউ যদি একসাথে কন্টিনিউ করতে চায়, তাহলে তাকে হচ্ছে চাপটা একটু বেশি নিতে হবে, বেশি বেশি পড়তে হবে, টাইম আরো বেশি দিতে হবে। ওকে। সো তোমরা তো সবাই শুনতে পাচ্ছ যে একজন সফল সেকেন্ড টাইমার থেকে তার মুখে গল্পগুলো শুনতে পাচ্ছ। সো এখনো যারা তোমার বন্ধুরা লাইফটাতে জয়েন করে নাই, তোমার বন্ধুদেরকে মেনশন করে দাও এবং লাইফটা শেয়ার করে দাও, বিকজ তুমি যখন একজন যোদ্ধা যে কিনা এই যুদ্ধে অংশগ্রহণ করেছে তার নিজের এক্সপিরিয়েন্সটা তুমি শুনবা, বুঝবা, তখন তুমি বুঝতে পারবা যে আসলে তোমার নেক্সট স্টেপটা কি হওয়া উচিত। ঠিক আছে? সো যারা সেকেন্ড টাইমার হয়ে গেছো আনফরচুনেটলি, বা তোমার বন্ধুরা সেকেন্ড টাইমার, তোমরা তাদেরকে একটু কাইন্ডলি মেনশন করে দাও এবং লাইভটা শেয়ার করে দাও। ওকে। সো আমি এখন মালিহার কাছে চলে যাব। তোমার জন্য এখন আমার হচ্ছে যে আরেকটা প্রশ্ন থাকবে, ঠিক আছে? যে এই যে ফার্স্ট টাইমাররা যে সময়টা পায়, এইটা ধরো 4-5 মাস, সো সেকেন্ড টাইমাররা যেহেতু মানে একটু বেশি সময় পায়, এবং তাদের এই জায়গায় কিন্তু পড়া কিন্তু সেম, তুমি ফার্স্ট টাইমে যে পড়াটা পড়েছো সেকেন্ড টাইমে কিন্তু সেম পড়া পড়তে হবে, বাট এই যে 9-10 মাস ধরে
একটা কিন্তু মানসিক যুদ্ধ নিজের সাথে করতে হয়, তাই না? যে ধৈর্যটা, যে ধারাবাহিক ভাবে পড়াটা। সো তুমি এই জায়গাগুলোতে কিরকম প্রবলেম গুলা ফেস করেছো, যে এতদিন ধরে যে কন্টিনিউয়াস পড়াটা ধরে রাখা বা নিজের বিরুদ্ধে বা মানসিকতাটাকে স্ট্রং রাখা, সো এই জায়গায় তুমি কিভাবে যুদ্ধ করেছো, এবং তোমার যারা জুনিয়ররা তাদের জন্য তোমার কি সাজেশন থাকবে, তুমি যদি একটু বলতা। আমি আসলে বেশি দিন মোটিভেশন ধরে রাখতে পারি না, দেখা যায় মোটিভেশন যখন নিজের ভিতরে কাজ করে তখন 2-3 দিন একটু ভালোভাবে পড়তাম, এরপর আবার চলে যেত। তো এজন্য হচ্ছে আমি কখনোই একদিনে অনেক বেশি পড়ে ফেলতাম না, আবার কোনোদিন একেবারেই পড়তাম না, এরকমও করতাম না। ডেইলি হচ্ছে আমি যদি 2-3 ঘন্টাও পড়ি ডেইলি, ওটাই মেনটেন করতাম আর কি। ওকে, নাইস। দ্যাট মিনস হচ্ছে যে তুমি কন্টিনিউয়াস একটা রুটিন মেনটেন করতা ডেইলি, যে এরকম হতো না যে একদিনে আমি সব পড়ে ফেললাম দেন আমি আর পড়লাম না। দ্যাট মিনস তুমি রেগুলার একটা রুটিন মেনটেন করে তুমি 2-3 ঘন্টা 4 ঘন্টা যতটুকু সময় দিতে এভাবে পড়তা। দ্যাট মিনস তোমার জুনিয়ররা যারা এবার সেকেন্ড টাইমার হয়ে গেছে তাদেরকে কি করতে হবে, যে রেগুলার কন্টিনিউয়াস পড়াটা অনেক ধরে টাইম রাখতে তো হবে। আছে, 9-10 মাস টাইম তো অনেক। এতদিন হচ্ছে অনেকে মনে করে যে এখন তো মাত্র এক্সামটা শেষ হলো, তো এখন কিছুদিন রেস্ট নেই, এরপর তো রেস্ট পাবো না, এরপর ইচ্ছা মতো করবো। এটা আসলে করা ঠিক না। প্রথমেই যদি আমি প্রিপারেশনটা শুরু করে দিই, তাহলে আমি সারা বছরই রেস্ট নিয়ে আস্তে আস্তে পড়তে পারবো, প্রবলেম হবে না, কোনো নর্মাল পড়ার মতোই মনে হবে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। ঠিক আছে। সো আচ্ছা, একজন বলতেছে ভাইয়া নিজে বাদে পরিবার, প্রতিবেশী, আত্মীয় স্বজন সবার বিরুদ্ধে গিয়ে সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, দোয়া করবেন। অবশ্যই মিশকাতুল জান্নাত, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। এই যে দেখো, তোমার মালিহা আপু কিন্তু তার ফ্যামিলি থেকে সাপোর্ট পেয়েছিল, এরকম অনেকেই আছে যারা সাপোর্ট পায় না। অলরেডি আমাকে ইনবক্সে একজন কিন্তু গত 2-3 দিন ধরে আমি তাকে কাউন্সিল করতেছি, বিকজ তার ফ্যামিলি তাকে সাপোর্ট করতেছে না, বাট সে এক্সাম দিতে চায়। সো সেকেন্ড টাইম আর যারা ভাইয়া, তোমাদের দৃঢ় মানসিকতা সম্পন্ন হইতে হবে, তোমাদেরকে অবশ্যই আশাবাদী হতে হবে এবং শেষ পর্যন্ত লড়ে যেতে হবে। এই যে তোমার মালিহা আপু যেটা বললো, যে কি কন্টিনিউয়াস পড়াটা পড়তে হবে, এবং তোমরা ভাবো যে মাত্রই তো পরীক্ষা শেষ হলো, আমি কিছুদিন পরে শুরু করি। হ্যাঁ, এই জায়গাটাতেই কিন্তু মানুষজন ধরাটা খাবে। মালিহা তুমি কি বলো, যে পরে পরে করলে কিন্তু এই কাজটা আর হয়ে ওঠে না, তাই না? জি। সো এই জন্য কি করা উচিত, যে একদম যখন শুরু করবে তখন থেকে কন্টিনিউয়াস শুরু করা উচিত। সো তোমরা যারা হচ্ছে সেকেন্ড টাইম দিতে চাও তাদের জন্য আমি একটু মেনশন করে দেই, যে আমাদের হচ্ছে কি 10 জুন থেকে হচ্ছে যে একদম পুরো দমে সেকেন্ড টাইমার তোমরা যারা হয়ে গেছো আনফরচুনেটলি, তাদের জন্য আমাদের ক্লাসেস শুরু হবে। সো আমাদের ভর্তি অলরেডি চলমান। তোমরা যারা সেকেন্ড টাইম দিবা, নিজের যারা মালিহা আপুর মতো একদম দৃঢ় আত্মবিশ্বাসী, একদম কঠিন কি প্রতিজ্ঞাবদ্ধ, তাদের জন্য আমাদের এই সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচ। তোমরা জানো তো অপটিমিস্টিক মানে কি? অপটিমিস্টিক মানে আশাবাদী। ঠিক আছে, যারা আশাবাদী হয়। সো তোমাদেরকে নিজেদের প্রতি বিশ্বাস রাখতে হবে, নিজেদেরকে প্রথমেই আশাবাদী হতে হবে। সো তাহলেই তোমরা সফল হতে পারবা। সো মালিহা, তোমার জন্য যদি আমি তোমাকে আরেকটা কোশ্চেন করতে চাই, যে তুমি যে এই যে এতদিন ধরে পড়ছো, তোমার কাছে তো মনে হতো যে এই পড়াগুলো তো আমি আগেও পড়ছি, মানে এরকম চেনা পড়াই তো লাগতো, তাই না? সো এই জন্য আসলে ধরো চেনা পড়াটায় বারবার যেন আমি পড়তে পারি, প্র্যাকটিসটা এবং রিভিশনটা তো আমাদের বেশি দরকার, তাই না, এক্সামে সফল হওয়ার জন্য। সো তুমি আসলে কিভাবে এই প্র্যাকটিসটা করতা এবং এক্সাম গুলা কিভাবে দিতা, একটু যদি বলতা। আমি একটা বই বারবার পড়তাম। আমি প্রথমবারে যে অনেকবার রিভাইজ দিয়েছি ওই বইটাই আবার সেকেন্ড টাইমে পড়েছি, নতুন কোনো বই কিনিনি। আর হচ্ছে ব্যাচ থেকে যে পিডিএফ গুলো দেওয়া হতো ওগুলো পড়েছি, ওকে, তুমি এছাড়া কি এর আমাদের বাইরে এক্সাম আর ব্যাচে কিছু ছিলা? করিনি। তুমি না, কি আমাদের জিএসটি এক্সাম ব্যাচে পরে ছিলা? আমার মনে হয়েছে এক্সাম ব্যাচে ভর্তি হওয়া উচিত ছিল। আচ্ছা আচ্ছা। সো দ্যাট মিনস তুমি সেলফ এক্সাম দিয়েছো, নিজে নিজে বইয়ের পেছনের কোশ্চেনগুলোকে বেশি বেশি প্র্যাকটিস করেছো? জি, আর ব্যাচে তো এক্সাম হতো, হ্যাঁ ওগুলোও হ্যাঁ। দিয়েছি সবগুলো। ওকে ওকে। সো তোমার কি মনে হয় যে এক্সামে, মানে মেন এক্সামে ভালো করতে হলে বেশি বেশি এক্সাম দেওয়ার কি বিকল্প আছে কিনা বলো? অবশ্যই বেশি বেশি এক্সাম দিতে হবে। হ্যাঁ, আর হচ্ছে যে এই যে কোয়েশ্চেন সলভ, যেটা সবাই ভুল করে, যে প্রশ্ন ব্যাংক সলভ করে না। তো তোমার যে কোনো ভার্সিটিতে তোমার এক্সাম দেওয়ার আগে প্রশ্ন ব্যাংক
সলভ করাটা, এটা হতে পারে যেই ভার্সিটিতে এক্সাম দেবো ওই ভার্সিটির কোশ্চেন তো সলভ করবে, এবং অন্যান্য ভার্সিটির গুলো সলভ করা কি ইম্পর্টেন্ট কিনা তুমি একটু মালিহা তুমি যদি সবার উদ্দেশ্যে বলতা যে প্রশ্ন ব্যাংক সলভের গুরুত্বটা কতটুকু? প্রিভিয়াস ইয়ার থেকে অনেক কোশ্চেন আছে, তো অবশ্যই উচিত কোশ্চেন ব্যাংকটা সলভ করা। সো তুমি কি কোশ্চেন ব্যাংক সলভ করেছিলে? হ্যাঁ, আমি অনেকবার সলভ করেছি, একই কোশ্চেন অনেকবার সলভ বারবার করেছো, তো করেছি। তোমার কি মনে হচ্ছে যে কোশ্চেন ব্যাংক সলভ করার কারণে তোমার এক্সাম দেওয়াটা অনেকটা ইজি হয়েছে না? জি, যেহেতু হুবহু কমন আছে ওখান থেকে। আচ্ছা, সো তুমি যে ফার্স্ট টাইমে যে চান্স পাও নাই, বলো তো কোন ভুলগুলোর কারণে আসলে মনে হয় যে তুমি আসলে ফার্স্ট টাইমে আসলে ভালো করতে পারো নাই? এগুলো যদি বলতা তাহলে তোমার জুনিয়র যারা আছে তারা কিন্তু এই ভুলগুলা থেকে দূরে থেকে কিন্তু কি করতে পারে, ভালোভাবে এক্সাম দিয়ে সফল হতে পারে। একটু যদি বলতা যে কোন ভুলগুলোর কারণে তুমি ফার্স্ট টাইমে চান্সটা মিস করছিলা? প্রথমবারে তো টাইম অনেক কম থাকে, 3-4 মাস টাইম। তো তখন হচ্ছে অনেক বেশি পড়ার লাগে, আমি যেহেতু অনেক বেশি পড়তে পারি না, এই জন্য আমার হচ্ছে কভার হয়নি আর কি। সেকেন্ড টাইমে গিয়ে আমি অনেক টাইম পেয়েছি, আস্তে আস্তে পড়লেও আমি অনেকবার রিভাইজ করতে পেরেছি। আর ওকে, এছাড়া প্রথমবার তো কিছু প্রবলেম থাকে, যেহেতু এক্সপিরিয়েন্স থাকে না, তো ওটার জন্য আর কি হয়নি। ওকে, দ্যাট মিন্স তুমি বলতে চাচ্ছ যে এক্সপিরিয়েন্সের কারণে কিন্তু তুমি এবার এগিয়ে থেকেছো, তাই তো? হ্যাঁ, জি। তাহলে বাচ্চারা তোমরা যারা সেকেন্ড টাইমার আছো তাদেরকে বলি যে তোমরা আসলে সেকেন্ড টাইমার না, তোমরা আসলে একজন এক্সপেরিয়েন্স এক্সাম, ঠিক আছে? তোমরা হচ্ছে কি যে তোমরা এক্সপেরিয়েন্সড কি পরীক্ষার্থী, তোমরা জানো যে অলরেডি কিভাবে পরীক্ষা দিয়েছো, তোমার কোথায় কোথায় ভুলগুলো হয়েছে, এগুলোই তুমি কি করতে পারো, সলভ করে সেকেন্ড টাইমে গিয়ে তুমি ফার্স্ট হইতে পারো, তাই না? আমি দেখেছি অনেকেই এরকম যে সেকেন্ড টাইমার বাট সে তার সেকেন্ড টাইম এক্সামে গিয়ে ফার্স্ট হয়েছে। মালিহা কি বলো, পসিবল কিনা? জি ভাই, অবশ্যই। হ্যাঁ, কারণ তুমি তো অনেক সময় পাচ্ছ, 8-9 মাস, যেখানে ফার্স্ট টাইমাররা হাফ সময় পাবে। ঠিক আছে, ওকে। একজন কোশ্চেন করছে যে আপু আপনি কোন ভার্সিটিতে, আসলে ভার্সিটির এখনো চয়েস দেয় নাই। উনি তোমার মালিহা আপু হচ্ছে যে জিএসটি তে সি ইউনিটে 986তম হয়েছে। দ্যাট মিনস সে জগন্নাথ খুলনা যে কোনো এক জায়গায় মানে টপ ইউনিভার্সিটি গুলাতেই সে বিবিএ করতে পারবে আশা করি। ওকে, আচ্ছা, 25-এ শফি ফার্স্ট হয়েছে। ওকে, মেয়েও বলতেছে ভাইয়া আমি হচ্ছে যে এক্সাম দিতে চাই, আমার একটু প্রবলেম আছে, আমাকে হেল্প করেন। ওকে ভাইয়া, তুমি আমাদের হচ্ছে যে এডুকেশন পেজে নক দিয়ে কথা বলতে পারো। হ্যাঁ, আমরা হেল্প করার চেষ্টা করব। ওকে, সো মালিহা তোমাকে যদি আমি আরেকটু কোশ্চেন করি যে তুমি তো এক্সপেরিয়েন্স, তুমি 2বার এক্সাম দিয়েছো সবগুলা ভার্সিটিতেই বলতে গেলে। সো তোমার এই এক্সপেরিয়েন্স থেকে যদি ওভারঅল তুমি তোমার জুনিয়রদের জন্য কিছু পরামর্শ দিতে চাও তাহলে কি কোন কোন জিনিসগুলোতে ফোকাস করতে বলবা? প্রথমে হচ্ছে প্রিপারেশনটা অনেক যত তাড়াতাড়ি সম্ভব শুরু করে দিতে হবে। তাহলে হচ্ছে আস্তে আস্তে পরেও আহ, আগাতে পারবে। যেহেতু সেকেন্ড টাইমে সবারই একটা প্রেশার থাকে, পড়তে ভালো লাগে না, তাছাড়া সবার কথা শুনে আর কি পড়ার ইচ্ছাটাও থাকে না। তো আগে আগে যদি প্রিপারেশনটা শুরু করে তাহলে আহ, আস্তে আস্তে পরেও অনেকবার রিভাইজ করতে পারবে। ওকে, সো এছাড়া আচ্ছা, হচ্ছে প্রথমবার যে ভুলগুলো করেছে ওগুলি অবশ্যই অ্যাভয়েড করার ট্রাই করতে হবে। আর হচ্ছে যদি পসিবল হয় তাহলে হচ্ছে আমার যে আহ, যে ইউনিভার্সিটিটা টার্গেট, ওটার আগে আমার হচ্ছে অন্য কোনো একটা ইউনিভার্সিটি যদি এক্সাম দেওয়া যায় তাহলে একটু ভালো হয়, কারণ হচ্ছে হলে গিয়ে অনেকে হচ্ছে প্রথমবার নার্ভাস হয়ে যায়। তো আগে যদি এক্সামটা দেয় তাহলে নার্ভাসনেস কিছুটা কমবে। ওকে, দ্যাট মিনস হচ্ছে যে এটা হইতে পারে তোমার একদম পাবলিক ভার্সিটির এক্সাম, এইটা হইতে পারে সেলফ এক্সাম, এইটা হইতে পারে কোনো কোচিং এর এক্সাম অর কোনো এক্সাম ব্যাচের এক্সাম, যে কোনো জায়গায় দ্যাট মিনস বেশি বেশি এক্সাম দিয়ে নার্ভাসনেসটা কি করতে হবে, দূর করতে হবে, তাই তো? জি। আচ্ছা, যেমন আমি আমি এবার ঢাকা একটা জিনিস লক্ষ্য ইউনিভার্সিটিতে করে, যখন হ্যাঁ হ্যাঁ বলো। আমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে এক্সাম দিই, আমার ওটা হচ্ছে সবার প্রথমের এক্সাম ছিল। তো আমার প্রিপারেশন মোটামুটি ভালো ছিল, কিন্তু ওই নার্ভাসনেসের কারণে আমার যতটুকু ছিল তার থেকে অনেক বেশি খারাপ হয়। এজন্য আমি মনে করি আগে যদি কোথাও এক্সাম দেওয়া থাকে তাহলে কিছুটা ভালো হয়।
ওকে, দ্যাট মিনস ও যে ড্রিম বা তার যে স্বপ্নের ইউনিভার্সিটি সেখানে এক্সাম দেওয়ার আগে যদি অন্য কোনো ইউনিভার্সিটিতে এক্সাম দেওয়ার সুযোগ থাকে ওখানে দেওয়া উচিত, তাহলে একদম রিয়েল ফ্লেভারটা পাবে যে এক্সাম দিলে এক্সাম হলে কি হয় বা কিভাবে সেটা ফেস করবে, তাই তো? জি। ওকে, সো আর টাইম মেনটেন করে অনেক কোশ্চেন সলভ করতে হতো, কারণ হ্যাঁ বেশিরভাগই দেখা যায় হচ্ছে টাইমটা মেনটেন করতে পারে না। ওকে, হ্যাঁ এটা একটা গুড সাজেশন যে অনেকেই কি করে যে অনেক ভালো প্রিপারেশন বাট হচ্ছে কি তার টাইম মেনটেনের অভাবে, টাইম ম্যানেজমেন্টের কারণে সে অনেক পিছিয়ে যায়, তাই তো? এই জন্য আমাদের কি করতে হবে, টাইম ম্যানেজমেন্ট অবশ্যই করে রাখতে হবে। আচ্ছা মালিয়া, তোমাকে আরেকটা কোশ্চেন করব, সেটা হচ্ছে যে আমি এবার যেটা স্টুডেন্টদের সাথে কথা বলে বুঝতে পেরেছি, ওরা কি করেছে যে দেখেছে যে গত বছর কাটমার্ক কত ছিল। তো গত বছরে যেটা ধরো জগন্নাথ ইউনিভার্সিটিতে 62 63তেও বিবিএ তে চান্স পেয়েছে, আমি সি ইউনিটের পার্সপেক্টিভে বলতেছি, এটা সব ইউনিটের জন্যই প্রযোজ্য, ঠিক আছে? সো 62 63তে চান্স পেয়েছে বিবিএ তে, বাট এবার কিন্তু এটা 67 8 9 এ গিয়ে ঠেকছে। সো অনেকে গত বছরের কাটমার্ক দেখে প্রিপারেশন নেয় যে হ্যাঁ আমি 62টা দাগাবো তাহলে তো আমার জগন্নাথ হয়ে যাচ্ছে, বা 62 মার্কস পেলে এই টার্গেটটা সেট করে ফেলে আগেই। তাহলে এইটা তো একটা ভুল সিদ্ধান্ত, তাই না? যে গত বছরের কাটমার্ক দেখে তোমার টার্গেট আগে থেকে সেট করা, তাহলে এখানে কি ভুল না? কারণ গত বছর 62তে অনেকেই জগন্নাথের চান্স পেয়েছে, বাট এবার 68তেও চান্স পাবে না, অনেকটা এরকম, ঠিক আছে? সো এই জায়গায় তোমার কি পরামর্শ দেওয়ার যে ওরা কিভাবে এই জায়গাগুলো ঠিক করতে পারে, যে কিভাবে করলে ওরা এই জায়গাটায় আর ধরা খাবে না? আগের বছরের কাটমার্কের সাথে মিলালে আসলে মিলবে না, কারণ প্রতি বছর তো কোশ্চেন সেম প্যাটার্নে হয় না, সেম হয় না আর কি। কোনোবার ইজি হয়, যেবার ইজি হয় তখন হচ্ছে মার্ক বেশি লাগে। যেমন এবার হচ্ছে আমাদের কোশ্চেন মোটামুটি ভালোই ইজি ছিল, যার জন্য এবার হচ্ছে কাটমার্কটা বেড়ে গিয়েছে। আবার কোনো কোনো ইয়ারে হচ্ছে কোশ্চেন হার্ড হয়, সেজন্য হচ্ছে কাটমার্ক কমে যায়। তো ওটা কাটমার্ক না দেখে আমার মনে হয় নিজের মতো করে সর্বোচ্চ প্রিপারেশন নেওয়াটাই ভালো। এক্স্যাক্টলি, যে কি করা উচিত, যে তোমার একটা নিজের টার্গেট সেট করা উচিত, যে একটা স্ট্যান্ডার্ড, যে তুমি যদি ধরো 70 মার্কসের আশেপাশে রাখতে পারো, যে বিগত বছরগুলোর আমরা যে দেখি রেশিও দেখি 70 মার্কসের আশেপাশে থাকলে তুমি সেফ। মানে কোশ্চেন যদি তোমার কঠিন হয় তাহলে তো তোমার মার্কস যদি কমে তাহলে এটা সবার জন্য কমবে, বাট তোমার কোশ্চেন যদি ইজি হয়, তুমি যদি টার্গেট রাখো যে বিগত বছরের কাটমার্ক, তখন কিন্তু ধরা খেয়ে যাবে। এই জন্য কাটমার্ক থেকে অবশ্যই 5 মার্কস বাড়ায় ধরবা। যেমন গত বছর 62 63তে তোমার জগন্নাথ হয়েছে, এবার ধরো 68 69 পর্যন্ত যাইতে পারে, মানে ব্যাপারটা এখনো শিওর না, হচ্ছে ওদের ক্রাইটেরিয়া গুলা দিলে বুঝা যাবে, বাট অনেকটা এরকম হবে। সো এই জায়গায় তোমার কি করতে হবে, এই জায়গাতে তোমার বিগত বছরের কাটমার্কের সাথে 5 মার্কস অ্যাড করে তুমি তোমার টার্গেটটা সেট করবা, তাহলে আই থিঙ্ক সেফ জোনে থাকবে। কি বলো মালিহা? ওকে, আর আরেকটা ভুল এবার কি করেছে জানো, আমি অনেক স্টুডেন্টের সাথে কথা বলে যেটা শুনেছি, ওরা ওই যে টার্গেট আগে থেকে সেট করে গেছে আমি 62টা এমসিকিউ দাগাবো বা 63 65 দাগাবো। এখন ধরো তোমার যদি 65 কোশ্চেন দাগানোর পরেও তুমি কি শিওর যে 65টাই হবে? এটা কখনো কেউ শিওর হইতে পারে না, অ্যাটলিস্ট তোমার 5-6টা ভুল যাবে। অথবা 65 যদি একদম অ্যাকুরেট হয় তাও কিন্তু দেখো তুমি কিন্তু টপ ইউনিভার্সিটিতে চান্স পাচ্ছ না। এই জন্য আগে থেকে আসলে কম করে তুমি টার্গেট করবে না, টার্গেটটা একটা স্ট্যান্ডার্ড করবা। ধরো সাপোজ যদি এরকম হয় যে আমি 80 বা 85 এমসিকিউ দাগানোর একটা টার্গেট করলাম, এখান থেকে যদি তোমার 10 মার্কস মাইনাসও যায়, দেন তোমার কিন্তু 70-এর আশেপাশে থাকতেছে, তাহলে কি ওই জায়গাতে আমরা সেফ থাকি কিনা কম্পারেটিভলি? কি বলো মালিহা? তাহলে এই জায়গায় কি করা উচিত, ওদেরকে আগে থেকে কি মানে এমসিকিউ কয়টা দাগাবে একদম কম করে সেট করা উচিত টার্গেট, নাকি একটু স্ট্যান্ডার্ড করে করা উচিত? স্ট্যান্ডার্ড করতে হবে, আবার একেবারে বেশিও করা যাবে না, তাহলে দেখা যাবে হচ্ছে যা হয়েছে ওখান থেকে ভুল যেগুলো গিয়েছে ওগুলা ওগুলা মাইনাস হয়ে যাবে। যেহেতু 2.50 করে হচ্ছে 0.25 করে আমাদের হচ্ছে মার্ক কাটা হয়, ওগুলো মাইনাস হয়ে যাবে আমাদের সঠিক যেগুলো করেছি ওখান থেকে। ওকে, সো এইটা তাহলে কি করতে হবে, যে মানে তুমি একটা স্ট্যান্ডার্ড সেট করে দেন দেখবা যে আসলে তোমার রাইট এবং রং হওয়ার পসিবিলিটি কেমন, ওইটা অনুযায়ী দাগাতে হবে, তাই তো?
এই কারণে তোমরা যারা জুনিয়ররা আছো বা এবার সেকেন্ড টাইম দিবা, এই জায়গাগুলোতে খুব খেয়াল রাখবা যে তুমি কয়টা দাগাচ্ছ। হ্যাঁ, একদম কম দাগাবা না, একদম বেশি দাগে আবার নেগেটিভ খাবা না, এই জায়গাগুলা খেয়াল রাখতে হবে। আচ্ছা মালিহা, ধরো তুমি যে এক্সাম হলে কিছু কোশ্চেন তো কনফিউশন ছিলই, হ্যাঁ, সো এই কনফিউশন কোশ্চেনে তুমি কিভাবে ওইটা আনসার করছো? ধরো যে যদি মনে হয় যে এই কোশ্চেনটা তোমার 60% রাইট মনে হচ্ছে, আবার মনে হচ্ছে না 40% তোমার রং হইতে পারে, সো ওই জায়গাতে তুমি কিভাবে ডিসিশনটা নিতা যে কনফিউশন কোশ্চেন গুলাতে তুমি আসলে আনসার করতা কি করতা না, স্কিপ করতা কিনা, এই জায়গাগুলো একটু যদি বলতা। যদি এরকম হয় যে আমার কোনো ধারণাই নেই এটার অ্যান্সার কি হবে, তাহলে ওটা পুরোপুরি স্কিপ করে গেছি। আর হচ্ছে যেটা মনে হয়েছে যে সঠিক হতেও পারে আবার ভুলও হতে পারে, তো ওটা অ্যান্সার করার ক্ষেত্রে আমি আগে দেখেছি হচ্ছে আমি কয়টা অ্যান্সার হচ্ছে এরকম কনফিউজিং কোয়েশ্চেন কয়টা অ্যান্সার করেছি। আমি যদি অলরেডি অনেকগুলো করে ফেলি তাহলে আর করা যাবে না, কারণ আমার হচ্ছে মাইনাস মার্ক হয়ে যাবে। আর যদি দেখা যায় আমি অনেকগুলো নিজে থেকে মানে শিওর দাগিয়ে ফেলেছি, এখন আমার আরো কিছু যদি আমি আন্দাজে দাগিয়েও যদি আমি আরো কিছু কারেক্ট করতে পারি আমার মার্কটা আরো অনেক ভালো হবে, তাহলে হচ্ছে একটু রিস্ক নিয়ে দাগাতে হবে। ওকে, যদি দ্যাট মিন্স আচ্ছা হচ্ছে যে যেই প্রশ্নগুলা একদম নতুন, আমি জীবনেও দেখি নাই, এই কোশ্চেনগুলো অ্যাভয়েড করতে হবে, তাই তো? জি আর হচ্ছে যেগুলাতে হচ্ছে যে পার্সেন্টেজ একটু রাইট হওয়ার পসিবিলিটিস বেশি, এগুলা দাগাবো, বাট দেখতে হবে যে আমি আসলে কয়টা কনফিউশন কোশ্চেন দাগাচ্ছি, তাই তো? ওকে, জি সো মালিহা, আমরা অনেকক্ষণ তোমার থেকে যে তোমার এক্সপিরিয়েন্স জানলাম। এবার তুমি বল, তুমি তো আমাদের সাথে কখন থেকে ছিলে? একদম শুরু থেকে ফার্স্ট টাইমার থেকে ছিলে নাকি সেকেন্ড জি টাইম ব্যাচে ছিলে? এবং যখন থেকে ছিলে শেষ পর্যন্ত তোমার সার্ভিসটা কেমন লাগছে, আমাদের সার্ভিসটা, এটা যদি একটু বলতা। একদম অনেস্ট কথা বলবা, অনেস্ট রিভিউ তোমার যেমন লেগেছে। আমি অটোমেটিক ব্যাচে ভর্তি হই। যখন থেকে ক্লাস শুরু হয় তখনই আমি ভর্তি হয়ে যাই, মানে যেদিন ক্লাস শুরু হয় তার আগের দিন রাতে আমি ভর্তি হই, এরপর হচ্ছে প্রথম ক্লাস থেকেই আমি শুরু করি। আর ওকে, মালিহা আমি যে মনে হয় হচ্ছে যে একটু নেটওয়ার্ক ইস্যু করতেছে, তাই তো? আচ্ছা হ্যাঁ, যদি একটু বলতা, হ্যাঁ আমরা শুনতে পাইনি এতক্ষণ, যদি একটু আবার বলতা যে তোমার এক্সপেরিয়েন্সটা, যে আমাদের ব্যাচ থেকে তুমি কতটা বেনিফিটেড হয়েছে, একটু শুরু থেকে যদি বলতা। আমি যেহেতু শুধু অ্যাকাউন্টিং আর হচ্ছে ম্যানেজমেন্ট ক্লাসটাই বেশি করেছি, তো আমি ওটার কথাই বলি। রাকিব ভাই আমাকে অনেক হেল্প করেছে, ইভেন এক্সামের 2 দিন আগেও আমার হচ্ছে যে প্রবলেম গুলি ছিল ওগুলো সলভ করে দিয়েছে। এছাড়া হচ্ছে বাহা ভাইয়াও হচ্ছে আমাদের যে ম্যানেজমেন্টের বেশ কিছু কনফিউজিং কোয়েশ্চেন ছিল ওগুলিও হচ্ছে সলভ করে দিয়েছে। আর আমি বাংলা আর ইংলিশ তেমন একটা ক্লাস করিনি, আর বাসায়ও তেমন একটা করিনি, আমি মেইনলি ফোকাস করেছি হচ্ছে ম্যানেজমেন্ট আর অ্যাকাউন্টিং। ওকে, সো তুমি কি হচ্ছে এক্সামের আগে আমাদের ম্যারাথন ক্লাসগুলো করেছিলে কিনা? জি করেছিলাম, কিন্তু সবগুলি করা হয়নি, কিন্তু আমি অ্যাকাউন্টিং আর ম্যানেজমেন্টটা করেছি। আচ্ছা আচ্ছা, অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট ক্লাসগুলো করেছো, সো এখান জি থেকে তোমার কোশ্চেন বা তোমার এক্সাম হলে গিয়ে কেমন মনে হলো যে আসলে তুমি যা পড়েছো ওগুলা আসছে ম্যারাথন কিনা ক্লাস কোশ্চেন? থেকে অনেক কমন এসেছে, অনেক কোশ্চেন আচ্ছা, এসেছে, হুবহু না আসলেও ওই টাইপের কোশ্চেন অনেক এসেছে, ওকে, নাইস। হুবহু সো এসেছে। আচ্ছা, যাক, খুবই ভালো। সো এখন ওভারঅল ফাইনালি যদি বলো, তোমার এই যে জুনিয়র যারা বা সেকেন্ড টাইমার যারা দিবে, হ্যাঁ, তাদের জন্য তুমি যদি বলো যে এখন তাদের এই যে এক্সামটা শেষ হলো, তারা কিন্তু এখন দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছে যে তারা কখন থেকে প্রিপারেশন নেওয়া শুরু করবে, বা তাদের অনেকের, তোমার যেমন ফ্যামিলি সাপোর্ট ছিল, তাদের অনেকের কিন্তু ফ্যামিলি সাপোর্ট নাই, হ্যাঁ, সো ওই জায়গাগুলোতে তারা, এবং হচ্ছে যে লং টাইম যেহেতু তাদের পড়তে হবে, এই জায়গাগুলো ওরা কিভাবে কাভার আপ করতে পারে, একটু যদি সংক্ষেপে বলতা। প্রথমত হচ্ছে বেশিরভাগ স্টুডেন্টই হচ্ছে সেকেন্ড টাইমে যদি না পারে সেটার পিছনে মেইন কারণ হচ্ছে ফ্যামিলি সাপোর্ট। অনেকে হচ্ছে ফ্যামিলি সাপোর্ট থাকে না, সেজন্য হচ্ছে তারা ওটা নিয়েই পড়ে থাকে যে আমার ফ্যামিলি আমাকে সাপোর্ট করে না, আমি ওটা নিয়ে সারাক্ষণ ডিপ্রেশনে থাকি, যার কারণে পড়তে পারি না। কিন্তু যারা হচ্ছে গায়ে লাগায় না আর কি, অনেকে অনেক কথা শোনায় ওগুলোর দিকে মনোযোগ না দিয়ে নিজের মতো চালিয়ে যায়, তারা ঠিকই সাকসেস হয়। তো সেক্ষেত্রে আমার মনে হয় এখনই যদি ওরা ভর্তি হয়ে যায় তাহলে তাহলে ওরা অনেক অনেক টাইম পাবে।
আস্তে আস্তে প্রিপারেশনটা শুরু করতে পারবে। আর যদি আশেপাশের মানুষ কথা শোনায় তাহলে সেটা সম্পূর্ণ স্কিপ করে দিতে হবে, এটা নিজেরই ভালো। দ্যাট মিন্স হচ্ছে যে তাকে পরে ডিটারমাইন্ড থাকতে হবে, যে যাই বলুক তাকে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ থাকতে হবে, তাই তো? জি এই জন্যই আসলে আমরা ব্যাচটার নামই দিয়েছি অপটিমিস্টিক ব্যাচ, মানে আশাবাদীরা, যারা আশা রাখবে, নিজের প্রতি আত্মবিশ্বাসী থাকবে, তাদের জন্যই আসলে সেকেন্ড টাইম। যারা দুর্বল মনের, যারা আসলে হচ্ছে কি নিজে সাহসী না, তারা কিন্তু এই লড়াই কি জিততে পারবে না। বিকজ এই লড়াইটা শুধু তোমার এই যে এক্সামের জন্য এটা না, তোমার পাড়া প্রতিবেশী, কখনো কখনো তোমার ফ্যামিলি, হ্যাঁ, কখনো কখনো তোমার ফাইন্যান্সিয়াল প্রবলেম, এই সব কিছুর বিরুদ্ধেই সেকেন্ড টাইমারদের লড়াইটা, ঠিক আছে? তো এই যুদ্ধে আসলে যদি তুমি দৃঢ় না হও, তুমি যদি শক্ত না থাকো, কনফিডেন্ট না থাকো, তাহলে এই যুদ্ধটা জয় করা আসলেই অনেক কষ্টের। সো ওকে, একজন একটা কমেন্ট করছে, আমি একটু কমেন্টের আনসারটা দেই। বলছে যে ভাইয়া সেকেন্ড টাইমারদের ইংরেজি ক্লাস কি মহসিন ভাইয়া নিবে? হ্যাঁ, অবভিয়াসলি মহসিন ভাইয়া নিবে, এবং তোমাদের আলিফ ভাইয়াও থাকবে। সো মহসিন ভাইয়াকে তোমরা একদম A to Z লাস্ট পর্যন্ত তোমরা পাবা। ওকে, আচ্ছা মালিহা, আমি তোমাকে যদি একটা কোশ্চেন করি, যে তুমি যে আমাদের সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচে ছিলা, সো আমাদের ওভারঅল যেই তুমি এছাড়াও আমাদের গুচ্ছ কোর্স এন্ড আদার্স সবগুলাই তো অ্যাক্সেস পেয়েছো, তাই না? জি হ্যাঁ। সো তোমার কি মনে হয় যে আমরা কি শুধু পড়াই, নাকি পড়াশোনার পাশাপাশি যে কাউন্সিলিং এর ব্যাপারটা, কারণ সেকেন্ড টাইমাররা অনেক নাজুক থাকে, তাদের অনেক প্রবলেম থাকে, সো কাউন্সিলিং এর জায়গাটাতে আমরা আসলে কতটুকু তোমাদেরকে হেল্প করতে পারি, বা হেল্প করি কিনা আদৌ, যে পড়াশোনার বাহিরেও তোমাদের সাথে যে ফ্রেন্ডলি বিহেভিয়ার বা তোমাদের যে পরামর্শটা দেওয়া, এই জায়গায় আমরা আসলে কতটুকু কাজ করতে পারি, তোমার মতামতটা একটু যদি বলতা। সবকিছুই ঠিক আছে আমার মতে। আমার আইএডুকেশনে করে অনেক ভালো লেগেছে। আমি হচ্ছে সব দিক থেকেই হেল্প পেয়েছি। আমি বাসা থেকেও যেমন হেল্প পেয়েছি, আর এডুকেশন থেকেও অনেক হেল্প পেয়েছি। ভাইয়ারা আম, আহ, যে কোনো কনফিউজিং কোয়েশ্চেন জিজ্ঞেস করলে ভাইয়ারা সবসময় যত তাড়াতাড়ি সম্ভব সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করেছে। এছাড়া হচ্ছে পড়াশোনার বাইরেও এভাবে খোঁজ খবর রেখেছে। ওকে, সো আই থিঙ্ক তোমার জার্নিটা খুবই ভালো ছিল এডুকেশনের সাথে। সো তুমি যদি একটু শেষমেশ, আমরা আর বেশিক্ষণ লাইভটা লেন্দি করব না, বিকজ অলরেডি অনেক কোশ্চেন্স এন্ড আনসার দিয়ে দিয়েছো। সো তোমরা যারা লাইভটা দেখতেছো ভাইয়ারা, তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা কমেন্টে করতে পারো, দেন এইটার আনসারটা হচ্ছে যে আমরা দেওয়ার চেষ্টা করব। আর কিছুক্ষণ পরে তোমাদের যদি কোনো কোয়েশ্চেন্স না থাকে, আই থিঙ্ক আমি তোমাদের হয়ে অনেক কোয়েশ্চেন্স করে ফেলেছি মালিহাকে, ঠিক আছে? সো তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই তোমরা কমেন্ট করো, আমরা এখন একটু কমেন্ট থেকে কোয়েশ্চেনগুলো নিব। ওকে ভাইয়া, আচ্ছা, মিশকাতুল জান্নাত বলছে ভাই আমি ফার্স্ট টাইম চান্স না পাওয়ায় সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু আমি পড়তে বসলে পরিবারের মানুষ অনেক কথা বলে, এসব কথা শুনলে হতাশ লাগে, পড়ায় মন দিতে পারি না, এখন আমি কি করতে পারি? ওকে, সো দেখো, যে তুমি যখন, হ্যাঁ, ডিটারমেন্ট থাকবা, ওই যে তোমার মালিয়া আপু যেটা বললো, যে আশেপাশের কথাগুলো, হ্যাঁ, মানুষজনের কথাগুলোকে তুমি জাস্ট কি করবা, ইগনোর করবা। কিন্তু ব্যাপারটা যখন নিজের পরিবারের হয় তখন একটু টাফ, বাট তুমি তোমার এই যে কটু কথা বা তোমাকে যেই মক করা বা পিঞ্চ করা, এগুলোর উত্তরটা কিভাবে দিবা বলতো? সাকসেসের মাধ্যমে। তুমি যখন সাকসেসটা নিয়ে আসবা, তখন ওনারাই তোমাকে বাহবা দিবে। তোমার যেই এই যে তোমাকে যে পিঞ্চ করা এই কথাটাকে তুমি কি, এই টক্সিসিটিটাকে তুমি যখন পজিটিভ ওয়েতে নিয়ে আসতে পারবা, যখন তুমি ওদের মুখ থেকে বাহবাটা অর্জন করে নিয়ে আসতে পারবা, তখনই তোমার সফলতা। প্রত্যেকটা সেকেন্ড টাইমারের এই একই যুদ্ধ, নিজের পরিবারের সাথে, নিজের সমাজের সাথে, নিজের ফাইন্যান্সিয়াল কন্ডিশনের সাথে, সবকিছুর সাথে নিজেকে লড়তে হবে। এই জন্যই আমরা বলি যে অপটিমিস্টিক ব্যাচ, যেখানে আমরা আশাবাদীদের গল্প শোনাই, আশাবাদীদের রাস্তা দেখায়। সো তোমাকে অবশ্যই আশাবাদী হতে হবে মিশকাত, তুমি হতাশ হবা না, ভাইয়ারা আছি, এডুকেশন আছে, সো নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে। ওকে, সোনালীর রহমান বলছে ভাই আপু কি শুধু এডুকেশন পড়ায় পড়ছেন নাকি এর বাইরেও পড়ছেন? ওকে মালিহা, তুমি যদি এটার আনসারটা একটু দিতা, যে তুমি কি শুধু আমাদের ক্লাসেস গুলাই করছো, নাকি অন্য কোথাও ক্লাস করছো বা অন্য কিছু পড়ছো আমাদের পড়ার বাহিরে? মালিহা। না, আমি আর কোথাও ক্লাস করিনি, আমি শুধু আইএডুকেশনে ক্লাস করেছি। আর হচ্ছে ভাইয়ারা হচ্ছে মাঝে মাঝে কিছু দিত, রুটিন দিয়ে দিত, ওই অনুযায়ী হচ্ছে আমি রিভিশন দিতাম।
আর যখন রুটিন না দিত তখনও আমি ওই পুরোনো রুটিন গুলি ফলো করে আবার রিভাইজ দিতাম। আমি শুধু নিজের বইগুলি আর হচ্ছে এডুকেশনের পিডিএফ গুলি আর ক্লাসগুলি করেছি, এর বাইরে কিছু করিনি। ওকে, দ্যাট মিনস তুমি আমাদের ক্লাসগুলো করছো, হচ্ছে যে আর অন্য কোথাও পড়ো নাই বা অন্য কোনো বইও পড়ো নাই, তাই তো? অন্য কোনো জি। বই পড়ছো কিনা এটা নিয়ে কোশ্চেন করতেছে। সো আই থিংক হচ্ছে যে আমাদের ক্লাসগুলোই তুমি ফলো করার চেষ্টা করছো। আমরা পিডিএফ দিয়ে দেই ক্লাসের, প্রত্যেকটা ক্লাসের। ইভেন আমাদের হচ্ছে যে বি ইউনিটের হচ্ছে সরি সি ইউনিটের আমরা প্রত্যেকটা ক্লাসের জন্য কি পিডিএফ দিয়ে দিতাম, তাই না? প্রত্যেকটা ক্লাস শেষে জি। ইভেন আমরা এক্সাম ব্যাচে যে এক্সাম গুলো নিতাম ওগুলোর পিডিএফ আমরা দিয়ে দিতাম। সো আই হ্যাঁ। থিংক এর বাইরে তোমাদের পড়া লাগতো না, বা আমাদের সাজেশনের বাহিরে। ওকে, আচ্ছা, সোনার রহমান বলতেছে ভাই আপনাদের বইগুলো কবে বাই করবেন? হ্যাঁ, অতি শীঘ্রই আমরা বই বের করব। বই বের করব, লেকচার শিট আসবে, সবকিছু আসবে তোমাদের জন্য। আমাদের অবশ্যই প্ল্যান করা আছে, দেখা যাক। এবং আমরা তোমাদের জন্য বেস্ট সার্ভিসটাই, আমরা তোমাদেরকে পিডিএফ এ একদম বেস্ট কোয়ালিটিটা দেওয়ার চেষ্টা করি সব সময়, এবারও চেষ্টা করব। সো আই থিংক আমাদের তোমাদের মধ্যে আর কোনো কোশ্চেন নাই। সো সেকেন্ড টাইমাররা তোমরা যারা, আসলে আমি তাদেরকে সেকেন্ড টাইমার বলতে চাই না, বলতে চাই যে অভিজ্ঞ কি পরীক্ষা যোদ্ধারা, পরীক্ষার্থীরা, তোমাদের সবার জন্য একটাই সাজেশন থাকবে যে নিজের প্রতি আত্মবিশ্বাসী থাকো, নিজের প্রতি বিশ্বাস রাখো, সবার কথাকে থোড়াই কি কেয়ার করো। যে কে কি বললো ডোন্ট কেয়ার একটা ভাব রাখতে হবে, কাজী নজরুলের মতো, ঠিক আছে? বিদ্রোহী হইতে হবে। এই বিদ্রোহটা কিরকম? এই বিদ্রোহটা সমাজের কটু কথার প্রতি, পরিবারের কি টক্সিসিটির প্রতি, ফাইন্যান্সিয়াল প্রবলেমের প্রতি। তুমি যখন ভাই সফল হবা, তুমি যখন একজন পাবলিকিয়ান হবা, তোমার সেকেন্ড টাইমার ট্যাগটা যখন পাবলিকিয়ানে রূপান্তর হবে, তখন তুমি দেখবা যে তোমার এই যে যুদ্ধটা, এটা তোমার কাছে আর যুদ্ধ মনে হবে না, এটা তোমার সফলতা মনে হবে। সো সবার জন্য অনেক অনেক শুভকামনা জানাবো। এবং মালিহা, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য তোমাকে থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ধন্যবাদ। বিকজ আজকের সেশনটা আই থিঙ্ক ওয়ান অফ দ্য বেস্ট সেশন ছিল, বিকজ অনেকগুলা কোশ্চেন মালিহার কাছ থেকে আমি উত্তরগুলো বের করে আনার চেষ্টা করেছি। সে অনেক সুন্দরভাবে স্বতঃস্ফূর্তভাবে আনসার দিয়েছে। সো মালিহা, তোমাকে আমি একটা স্পেশাল থ্যাঙ্কস দিতে চাই, ঠিক আছে? ওকে, সোনার রহমান বলতেছে ভাইয়া ইনশাআল্লাহ আমি নেক্সট বার আপনাদের সাথে এরকম একটা লাইভে জয়েন হব, আমি সেকেন্ড টাইম এক্সাম দিয়ে। হ্যাঁ সোনার রহমান, আমরাও এটা প্রত্যাশা করি ইনশাআল্লাহ। তোমাকেও আমরা একদিন লাইভে নিয়ে আসবো, তোমাদেরকেও আমরা একদিন সংবর্ধনা দিব ইনশাআল্লাহ। রূপম দাস বলতেছে ভাইয়া টেনশনে পড়তে পারছি না। টেনশন কিসের ভাইয়া, আমরা তো আছি তোমাদের সাথে, এতদিন যেভাবে ছিলাম এখনো থাকবো। সো আশা করি তোমাদের আর কোনো ভয়ের কারণ নেই, তোমাদের কোনো টেনশনের কারণ নেই। বিকজ তোমরা যারা সেকেন্ড টাইমার বা অভিজ্ঞ পরীক্ষার্থী, তোমাদের জন্য আমাদের সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচ তো আছেই। এখানে আমরা একদম নেক্সট মান্থের 10 তারিখ থেকে ক্লাস শুরু করব। এর আগেই তোমরা কি করে ফেলো, এনরোল করে ফেলো, বিকজ লেট করলে দেরি হয়ে যাবে। আর তুমি যদি মনে করো যে আমার হাতে তো 8 মাস 10 মাস সময় আছে, যে পরে শুরু করব, এই পরে শুরু করাটা আর হবেই না। আমি একটু ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে বলি, হ্যাঁ, যে আমি তো অনেকদিন ধরে পড়াচ্ছি, ঠিক আছে? আমি অফলাইন কোচিং থেকে অনলাইন কোচিং, হ্যাঁ, অনেক জায়গায় পড়িয়েছি। সো আমার এক্সপিরিয়েন্সটা এই যে, এবং নিজের কথাই যদি বলি, আমি নিজেও তো স্টুডেন্ট। সো হচ্ছে কি যে পরে পরে করলে না কোনো কাজ হয় না। তুমি আজকে পড়বা না, তোমার পড়ার যেই ধাপটা, তোমার পড়ার যে কন্টিনিউটিটা, এইটা কিন্তু নষ্ট হয়ে যাবে, তোমার পড়ায় আর মন বসবে না। ইভেন এবারও আমার কিছু স্টুডেন্ট ছিল, মানে যারা পরিচিত আমার কিছু স্টুডেন্ট, তারা সেকেন্ড টাইম দিয়েছে, বাট তারা এই যে পড়াটা ধৈর্য ধরে যে কন্টিনিউয়াস পড়াটা পড়তে পারে নাই, তারা কখনো পড়েছে কখনো পড়ে নাই। এরকম আমার কয়েকজন পরিচিত স্টুডেন্ট আছে যারা কিন্তু ভালো করতে পারে নাই। দ্যাট মিনস তোমার কি করতে হবে, অবশ্যই ধৈর্য ধরে কন্টিনিউয়াস পড়াটা কি করতে হবে, কন্টিনিউ করতে হবে। সো সবার জন্যই অনেক অনেক শুভকামনা থাকবে। আচ্ছা, সোনাল রহমান বলতেছে ভাইয়া কোথাও কি অ্যাডমিট হয়ে থাকলে ভালো হয়? হ্যাঁ সোনাল রহমান, আমি যেটা বলবো, অ্যাডমিট হয়ে দেন পড়াটা কন্টিনিউ করার চেষ্টা করো। বিকজ আল্লাহ না করুক তোমার যদি এখানেও না হয়, দেন তোমার ওই জায়গাটাও
ওই সুযোগটাও নষ্ট হয়ে যাবে। তুমি হয়তো এটা করতে পারো যে ক্লাসেসে অ্যাটেন্ড না করলা, ধরো তুমি 7 কলেজ বা কলেজে কোথাও, বা ধরো গুচ্ছতে লাস্টের দিকে ভার্সিটিতে হইছে, তুমি জাস্ট অ্যাডমিট হয়ে থাকো, তুমি ক্লাসেস অ্যাটেন্ড ওইভাবে না করে জাস্ট নিজের ইয়াতে ফোকাস করো, তাহলে কি হবে, তোমার এই দিকে প্রিপারেশনটা ভালো হবে। আবার যদি আনফরচুনেটলি তোমার এখন এইদিকে না হয়, দেন তুমি ওখানে আবার রিটেক নিয়ে অথবা তুমি পড়াটা কন্টিনিউ করতে পারবা। এখন তুমি যদি ওখানে ভর্তি না হও, এরপরে যদি এইদিকেও না হয়, তাহলে কিন্তু তোমার সব দিকে লস হবে। সো আমার সাজেশন, ব্যক্তিগত ডিসিশন তোমার, আমার সাজেশন ডিসিশন তোমার, যে আমার সাজেশন হবে যে কোথাও ভর্তি হয়ে পড়াটা বা ফোকাসটা দিবা হচ্ছে তোমার কোথায়, প্রিপারেশনে, যারা সেকেন্ড টাইম একদম দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধভাবে দিতে চাও। ক্লিয়ার? ওকে। সো আই থিঙ্ক তোমাদের আর কোনো কোশ্চেন নাই। সো মালিহা, ধন্যবাদ তোমাকে আমাদের সাথে একদম এত একটা ইনসাইটফুল ফ্রুটফুল সেশনে থাকার জন্য। সো তোমার জন্য অনেক অনেক শুভকামনা, এবং সেকেন্ড টাইমের ভর্তি যোদ্ধারা তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। আজকের লাইভটা সেশনটা আমরা এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী দিনে। আসসালামু আলাইকুম।